আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলতে ধনী গরিবের লড়াই এই নাটকের ৭১ নম্বর পর্বের কিছু ঘটনা নিয়ে কথা বলি এবং কথা বলবো আগামী ৭২ নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কিভাবে দেখতে পারবেন সেই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এসএস রিফার্স স্টুডিও। তো এই ৭১ নম্বর পর্বে আমরা মূলত যে বিষয়গুলো দেখেছিলাম সেই বিষয়গুলো নিয়ে প্রথমে কথা বলি। তো আজকে ৭১ নম্বর পর্বের শুরুতেই যে বিষয়টা ছিল সেটি হলো যে আমরা দেখেছি যে মাস্টার যখন আজগরুল্লাহ মোড়লকে এসে বলে যে সুরজ এবং বিলাল আসছে, তো তখন আজগরুল্লাহ মোড়লকে আমরা টেনশনে পড়ে যেতে দেখেছি এবং পরবর্তীতে যখন সেখানে সুরজ, বিল্লাল, রিমা, তারপর সোহাগ সবাই এসে যখন টাকার জন্য চাপ দেয় আজগরুল্লাহ মোড়লকে, তো তখন আর কোনো দিক দিশা না পেয়ে তো পরবর্তীতে আমরা দেখতে পাই সালাম এবং মিজান যখন সুরজের কে মারার কথা বলে, তো তখন সুরজ উল্টা তাদের উপর আক্রমণ করে দিলে সেটা দেখে আজগরুল্লাহ মোড়ল অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তারা সেখান থেকে সবাই আস্তে আস্তে ধীরে ধীরে চলে যায়। তো চলে যাওয়ার পরে এক পর্যায়ে আমরা দেখতে পারি যে আজগরুল্লাহ মোড়ল সেখানে একা একা পড়ে থাকে। তো সেখান থেকে যখন তারা সবাই চলে যায়, তো চলে যাওয়ার পরে আমরা দেখেছি যে ওইখান থেকে আবার মাস্টার দৌড়ে পালিয়ে যায়। তো মাস্টার পালিয়ে যাওয়ার পরে মাস্টার যখন মানে দৌড়ানো শুরু করে, তো তখন আমরা দেখতে পাই যে মাস্টার গিয়ে সুলতানার সাথে ধাক্কা খায় এবং সুলতানাকে বলে যে আজগরুল্লাহ মোড়ল মারা গেছে। তো তখন বলে যে জ্যাঠা মারা যায়নি। তো জ্যাঠার কানে কানে গিয়ে বলেন যে আমি কাপড় নিয়ে আসছি, তো তাহলে দেখবেন যে জ্যাঠা সে উঠে যাবে। তো এটি শুনে মাস্টার অবাক হয়ে যায় যে মরা মানুষের সাথে মশকরা করাটা কি ঠিক হবে কিনা। তো তখন মাস্টার সে ইয়ার বুদ্ধি মতোই ইয়াতে যায়, আজগরুল্লাহ মোড়লের কাছে যায়, সুলতানের বুদ্ধি মতো, এবং গিয়ে বলে যে কাপড় কেনার কথা। তো তখন আমরা দেখতে পাই যে আজগরুল্লাহ মোড়ল সে সেখান থেকে তার অজ্ঞান হওয়ার থেকে উঠে পড়ে। তো তখন বলে যে মাস্টারকে তখন সেখান থেকে চলে যেতে বলে এবং আরো কিছু ধমক টমক দেয়। তো তখন বলে, সেখানে মিজান বলে যে আপনি কি অজ্ঞান হওয়ার কি করেছিলেন কিনা, অভিনয় করেছিলেন কিনা। তো তখন আসগরুল্লাহ মোড়ল বলে যে যাই হোক, সর্বদ্রুত মানে যথা দ্রুত সম্ভব একটা নিতে হবে, একটা প্ল্যান করতে হবে, না হলে তার সম্ভাবনা আছে। তো এই আজকে প্রথম আমরা দেখতে পাই যে এইখানে আজগরুল্লাহ মোড়লের ক্যারেক্টারে ধনী গরিবের লড়াই নাটকের সাথে যুক্ত হওয়ার পরেই প্রথম আমরা দেখতে পাই যে আজগরুল্লাহ মোড়ল সে ভয় পেয়েছে এবং পরবর্তীতে আমরা সুরজের বাবা এবং সুরজ এর মা এবং সুরজের মধ্যেও কিছু কথাবার্তা দেখতে পাই, যেখানে আমরা পরবর্তীতে আরেকটি জিনিস দেখতে পাই যে সোহাগ, রিমা এবং জহির, লতিফের মধ্যে কথা হয়, যেখানে লতিফ আর তার অজ্ঞান হয়ে যাওয়া, আজগরুল্লাহ মোড়ালে অজ্ঞান হয়ে যাওয়ার কথা শুনে সে অবাক হয়ে যায়। তো তাদেরকে যখন সোহাগ বলে যে আহ, লতিফ বলে যে সোহাগকে বলে যে আমাদের কি করতে হবে তুমি বলে দিও, তো তখন সোহাগ বলে যে রেডি থাকিস, যে কোনো সময় অ্যাকশনে যেতে হবে। তো এটি আমরা দেখতে পাই এবং পরবর্তীতে আরেকটি জিনিস আমরা দেখতে পাই যে বেল্লালের শালিকে এখানে শালী হিসেবে একজনকে যুক্ত করা হয়েছে, যদিও তার নামটি আপাতত এখনো জানা যায়নি। তবে যদি জানা যায় তাহলে আমি পরবর্তী কোনো এক পর্যায়ে আমি জানিয়ে দেব সেটি। তো এই তাকে মূলত বেল্লালের শালীকে যুক্ত করার কারণ হচ্ছে যে সুরজের সংসার ভাঙা। যেহেতু আমরা দেখতে পারবো যে সুরজের সংসার তার সাথে যখন সুরজ কথা বলবে এবং এই বিষয়টি যখন আমরা দেখতে পেয়েছি যে সোহানা যখন দেখে, তো তখন সোহানাও রাগ করে এবং রতন যখন সোহানার কাছে মাপ চায় যে আর হবে না, তো তখন আমরা দেখতে পাই যে সোহানা ঠিক আছে, কিন্তু এটি ভবিষ্যতে এটি আজকে না, আগামী আগামী পর্বগুলোতে আমরা দেখতে পারবো যে এই বিষয়টি নিয়ে হয়তো সোহানা এবং রতনের সংসার ভাঙার দ্বারপ্রান্তে চলে যাবে। হয়তো ভাঙবে না, কিন্তু ভাঙার দ্বারপ্রান্তে চলে যাবে এবং পরবর্তীতে আমরা যে বিষয়টি দেখতে পাই সেটি হলো যে আমরা আজগরুল্লাহ মোড়ল এবং সুরজ এবং সুরজের বাবার মধ্যে যে ইয়াগুলো দেখতে পাই সেগুলো আজকে মারাত্মক ছিল, কারণ আজগরুল্লাহ মোড়লকে আমরা এখন প্রতিনিয়ত ভয়ে ভয়ে থাকতে দেখতে পাচ্ছি এবং সেইখানে বলে যে র- ইয়া করিম মোড়ল বলে যে তার যে ডিসিশন, সেই ডিসিশনে তার ফাইনাল ডিসিশন সে জানিয়ে দিয়েছে, যে তার ফাইনাল ডিসিশনটা হলো যে আর তাকে মোড়লগিরি করতে দেবে না, আজগরুল্লাহ মোড়লকে মোড়লগিরি করতে দেবে না, মোড়লগিরি এখন যা করার সব তারাই করবে। তো আমরা শেষ পর্যন্ত এখানে এসে করিম মোড়লের ফাইনাল ডিসিশনটি দেখতে পেলাম এবং আরেকটি যেই আমার কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে যে আমরা বেলালকে দেখতে পেয়েছি যে সে কাছে মাপ চাইছে, মানে রতনের কাছে কাছে সে মাপ চায় যে তার ভুলটা ছিল এবং সাথে সুলতানাও ছিল। তো তখন রতন বলে যে তোমার বউকে বলে দিও যেন আমার বউয়ের সাথে ঝগড়া টগড়া না করে। তো এই বিষয়গুলো ভালোই ছিল। তবে আমরা এখনো সুরজকে মাপ চাইতে দেখতে পাইনি, কারণ সুরজ কিন্তু, তবে একটা কথা হচ্ছে যে এখানে কিন্তু
সুরজ কিন্তু তার ইয়ার যে পাওয়ারটা আছে তার পাওয়ারটা নিয়ে সে এখনো দাঁড়িয়ে আছে এবং তার সাথে তার বাবা এবং তার মা আছে। তবে আমরা একসময় দেখতে পারবো যে সুরজই হয়তো এই মোড়ল বাড়িতে মোড়লগিরি করবে, যদি সুরজ ভালো পথে ফিরে আসে তাহলেই। তবে দেখা যাক, সেটা পরের বিষয়। তবে সর্বোপরি যে ফাইনাল যে কথাটা হচ্ছে সেটা হলো যে আমরা আজগরুল্লাহ মোড়লকে এতদিন যাই বাঘের মতো দাপটে থাকতে দেখেছি, কিন্তু সুরজ এবং বিল্লাল আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আজগরুল্লাহ মোড়ল সে সবসময় ভয়ে ভয়ে থাকছে এবং চেষ্টা করছে কিভাবে পরিস্থিতিটাকে পাল্টানো যায়, এবং তার সে নতুন প্ল্যান করার চেষ্টা করছে যে কিভাবে সেই প্ল্যানে ফেলে কারো জমি কাউকে দেওয়া না লাগে এবং ইয়া করা না লাগে, কারো টাকা পয়সা কাউকে ফেরত দেওয়া না লাগে, সেই বিষয়গুলো নিয়ে সে চিন্তা করছে। তো দেখা যাক কি হয়। তবে এখানে আরেকটি বিষয় আমরা যেটি দেখেছি যে সোহাগ সে যখন রেজিস্ট্রি অফিসে যায় তাদের ইয়া করার জন্য, তখন আমরা সেখানে দেখতে পারি যে তাদের জমি তো কিছু ইয়া হয় না, সুরাহা হয় না, কিন্তু সেখানে সে আরেকটি বিষয় ভালো লাগে যে সেখানে সে দলিল লেখক হিসাবে চাকরিটা পেয়ে গেছে। তবে এখানে এই গল্পের মোড় ঘোরার আরেকটি যে মূল যে পয়েন্টটা সেটি এখান থেকে শুরু হতে পারে। যে সেই পয়েন্টটি কি সেটি এখন বলছি। তো সেই পয়েন্টটি হতে পারে যে সেখানে আমরা ইয়াকে সোহাগকে বলতে শুনতে পারি যে আজগরুল্লাহ মানে মোড়ল বাড়ির যত সব ভেজাল জমি আছে সে সেইগুলোর সব খতিয়ান বা সব কাগজপাতি সে ঘেঁটে ঘেঁটে দেখবে, এবং সে চেষ্টা করবে ইয়ার মোড়ল বাড়ির জমি কিভাবে ইয়া করা যায়। তবে এইখান থেকেই এই গল্পের হয়তো মোড়টা ঘুরতে পারে, যেহেতু সে সোহাগ অনেকভাবে চেষ্টা করেছে কিন্তু সে মোড়ল বাড়ির মোড়লদেরকে কোনোভাবেই পথে নামাতে পারেনি। তবে এটাই একমাত্র কারণ হতে পারে যেই কারণে আমরা দেখতে পারবো যে আজগরুল্লাহ মোড়ল সে যেভাবেই হোক না কেন, সে যেহেতু জমি কেড়ে নিয়েছে সবার কাছ থেকে, সেহেতু আমরা দেখতে পারবো যে তার কাছে সব, যেহেতু জমি তার কাছে আছে, তো আমরা দেখতে পারবো যে সোহাগ পরবর্তীতে সবকিছু খুঁটিয়ে খাটিয়ে আমরা দেখতে পারবো যে আজগরুল্লাহ মোড়লের কাছ থেকে সব জমি আস্তে আস্তে ধীরে স্থিরে তার দিকে করে নিতে পারে। তো এই বিষয়টাই আমরা মূলত দেখতে পারবো। তবে দেখা যাক, সেটি আগামী কয়েক পর্বের মধ্যে আমরা দেখতে পারবো, যেহেতু আগামী পর্ব থেকে আমরা দেখতে পারবো যে সোহাগ সে ইয়ার দলিল লেখক হিসাবে তার কর্মজীবন শুরু করবে আগামী পর্ব থেকেই। এবং এইখানে আরেকটি কথা বলে দেই যে এখানে গত পর্বে মানে 71 নম্বর পর্বে আমরা যেটা দেখেছিলাম যে সেটা হচ্ছে যে সোহাগকে যে চাকরি দিয়েছে মুরব্বী লোকটা, সে কিন্তু ধনী গরিবের লড়াই এই নাটকে 71 নম্বর পর্বেই যুক্ত হয়েছে, এবং সে হচ্ছে গিয়ে এই গোল টিমের সবচেয়ে মুরব্বী একজন বয়স্ক একজন মানুষ। তবে তার অভিনয়ের স্কিল এবং সবকিছু অত্যন্ত ভালো এবং সুন্দর অভিনয় করে সে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে সে মানিয়ে নিতে পারে, এটা বলতেই হবে। তো চলুন এখন কথা বলা যাক যে আগামী পর্বে আমরা কি কি দেখতে পারবো। তো সেই বিষয়টি নিয়ে এখন কথা বলি। তো আগামী পর্বের শুরু থেকেই আমরা দেখতে পারবো যে শুরু থেকেই আমরা যে ইয়াটা দেখতে পারবো যেখান থেকে শুরু হতে পারে। তো সেই বিষয়টা হচ্ছে যে আমরা যেখান থেকে দেখতে পারবো, তো সেখানটা হচ্ছে যে আমরা ইয়াকে দেখতে পারবো যে আজগরুল্লাহ মোড়ল এবং পুলিশ যে আছে পুলিশ অফিসার, সে আজগরুল্লাহ মোড়লের সাথে সোহাগদের বাড়িতে আসবে এবং সোহাগকে বাড়ি ছাড়ার জন্য কথা বলবে। তো সেখানে আমরা দেখতে পারবো যে রিমা বলবে যে আপনি যে আমাদের টাকাটা নিয়েছেন সেই টাকাটা আপনি ফেরত দেন। তো তখন বলবে আমি যে টাকা নিয়েছি এর তো কোনো প্রমাণ নেই। তো তখন পুলিশও হয়তো তাদের আজগরুল্লাহ মোড়লের পক্ষ এই কথা বলবে যে আজগরুল্লাহ মোড়ল যে টাকাটা নিয়েছে তার তো কোনো প্রমাণ নেই। এবং সেইখানে আমরা দেখতে পারবো হয়তো যে আগামী পর্বে আমরা দেখতে পারবো যে সোহাগ সে বাধ্য হয়ে হয়তো তার যে ইয়াটা আছে মানে তাদের যে বাড়িটা সেটি ছাড়বে। তবে দেখা যাক, এখান থেকে কিন্তু আগামী পর্বের শুরুটা হবে 72 নম্বর পর্বের। তো চলুন এখন কথা বলি 72 নম্বর পর্বে আমরা আরো কি কি দেখতে পারবো। তো 72 নম্বর পর্বে আমরা দেখতে পারবো যে বিল্লালের শালী সে রতনকে প্রশ্ন করবে যে আপনি কি বেয়াই, আপনি কি আমাকে ভয় পাচ্ছেন। তো তখন রতন বলবে যে আমি আপনাকে ভয় পাবো কেন। তো তখন বিল্লালের শালী বলবে যে ভয় পাচ্ছেন না তাহলে আমার থেকে দূরে দূরে থাকছেন কেন। এবং এই বিষয়টাই হয়তো সোহানা এসে আবার দেখতে পারবে, যে কারণে তাদের মধ্যে আবার নতুন করে সংসার বা তাদের একজন আরেকজনের প্রতি ভুল বোঝার শুরু হবে। এবং আমরা আগামী পর্বে আরও দেখতে পারবো যে সাগরিকা ম্যাডাম মানে উকিল উকিল যে ম্যাডাম আছে তার কাছে সোহাগের বাবা এবং সোহাগ যাবে, এবং তারা যখন তাদের জমি নিয়ে কথা বলবে, তো তখন আমরা দেখতে পারবো যে সাগরিকা ম্যাডাম বলবে যে যাই করবেন ভেবেচিন্তে করবেন, ভুল কোনো ডিসিশন নেবেন না। তো তখন সোহাগ সাগরিকা ম্যাডামকে বলবে যে মোড়লদের এই অত্যাচারে কি কোনো বিচার হবে না। তো পরবর্তীতে আমরা দেখতে পারবো সুরজ যখন আজগরুল্লাহ মোড়লের কাছে টাকা চাইতে যাবে, তো তখন আজগরুল্লাহ মোড়ল সুরজকে 1 লাখ টাকা অফার করবে, যেখানে সুরজ আজগরুল্লাহ মোড়লকে বলবে আমার বাবার কাছ থেকে 50 লাখ টাকা খেয়ে আপনি আমাকে 1 লাখ টাকা দিতে চাইছেন। তো এই বিষয়গুলো নিয়ে আজগরুল্লাহ মোড়ল এবং সুরজের সাথে কিছু
কথা কাটাকাটি বা কিছু ঝগড়াও হতে পারে, এই বিষয়টাও আমরা দেখতে পারবো। এবং আমরা আরও দেখতে পারবো যে আগামী পর্বে সোহাগ সেই দলিল লেখককে জিজ্ঞেস করবে জমির দলিলের বিষয়ে। ততক্ষণ দলিল লেখক বলবে যে আমাদের তো এইগুলোই কাজ, জমির দলিল নিয়ে ঘাটাঘাটি করা। ততক্ষণ সোহাগ বলবে যে আমি যদি মরলদের কোনো ভেজাল জমি পাই তাহলে আমি দেখিয়ে দেবো তাদেরকে কি করতে পারি। এবং পরবর্তীতে আমরা আরেকটি যে বিষয় দেখতে পারবো যে নতুন এক নমুনাকে এই আগামী ৭২ নম্বর পর্বে এনে হাজির করা হবে। যেই নমুনাটিকে আমরা ক্ষমতার তৃতীয় পক্ষ এই নাটকের জান্নাতুল মাওয়ার বিপরীত চরিত্রে মানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি। তো এই নমুনা প্রথমে এসে ইয়াকে বলবে, মানে সুলতানাকে বলবে যে আমি রাজকুমার, লন্ডন প্রবাসী, এবং হাত বাড়িয়ে দেবে সামনের দিকে হ্যান্ডশেক করার জন্য। ততক্ষণ সুলতানা বলবে যে আমি আপনার সাথে হ্যান্ডশেক করবো কেন, আর আপনি যে বা হন না কেন আপনার সাথে আমি হ্যান্ডশেক করতে যাবো কেন। তো এইখানে এই বিষয়গুলোই আমরা আগামী পর্বে দেখতে পারবো। তো চলুন এখন কথা বলি যে আগামী ৭২ নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কিভাবে দেখতে পারবেন সেই বিষয়টি নিয়ে। তো আগামী ৭২ নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর ৩টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। আমি আবারও বলছি, আগামীকাল দুপুর ৩টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের ৭২ নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন। তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং পাশাপাশি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এরকম নিত্য নতুন নাটকের আপডেট এবং রিভিউ ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।